অনেকে বলছেন আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডির যে ভোল বদল দেখা গেল সেটা অনেকটা ওই ফুল থেকে ফুলকপি হওয়ার মতোই আর কি। সব মিলিয়ে রাজনীতি তোলপাড়, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। 20 দিন আগে দ্রুত শুনানির আর্জি, অথচ আজ উলট পুরাণ, আরও সময় চেয়ে আবেদন ইডি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। সেটিংয়ের অভিযোগে সরব সিপিএম আর কংগ্রেস। ইডির এই রাতারাতি ভোল বদলের নেপথ্যে কোন অঙ্ক? 7 দিন, 7 বছর নয়, 7 দিন সময় নিয়ে যদি জোরদার লড়াই দিতে পারে সেটাই হবে ইতিহাস। সেই কারণে সিপিএম কংগ্রেসের মতো নির্বোধ পার্টিদের বোঝাতে চায়, যখন বাঘ শিকার করে না তখন 3 পা পেছনে আসে আর তারপরে শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত শিকার করে। দেখুন, এই ঘটনা যেদিন ঘটেছিল অর্থাৎ 8ই জানুয়ারি, এই অনুষ্ঠানে আমি প্রশ্ন তুলেছিলাম যে মাত্র 9 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী কি করে প্রতীক জৈনের ফ্ল্যাট থেকে ঠিক নির্দিষ্ট ল্যাপটপ, হার্ড ডিস্ক, সবুজ ফাইল, এমনকি মোবাইল ফোনটাও খুঁজে পেয়ে গেলেন। এটা কি করে সম্ভব যদি না ইডির কেউ সক্রিয় সহযোগিতা করেন? আজ সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে হলফনামা দিয়ে তিনি এই 6 নম্বর পাতায় লিখছেন যে আইপ্যাক অফিস থেকে নথি নিয়ে বেরোনোর অনুমতি, নথি নিয়ে আসার অনুমতি তাকে ইডি দিয়েছিল। তিনি লিখছেন যে ইডি অফিসাররা ওখানে উপস্থিত ছিলেন, তারা মুখ্যমন্ত্রীর নথি সংগ্রহে কোনো আপত্তি করেননি এবং অনুমতি দিয়েছিলেন। আই রিপিট, মুখ্যমন্ত্রীর হলফনামার ভাষায়, "The officers of ED present there did not object to this request and permitted", আমি বলছি শব্দগুলো লক্ষ্য করুন, পারমিটেড, অনুমতি দিয়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডিভাইসগুলোকে এবং ফিজিক্যাল ফাইলগুলোকে নিয়ে চলে আসতে পারেন। আমি বলছি হলফনামার বয়ান যদি সত্যি হয়, আমার পরের বক্তা শতরূপ, তাহলে কেন মুখ্যমন্ত্রীকে সেদিন ইডি ন্যূনতম বাধা দেয়নি? এই প্রশ্ন আর তোলাই যাবে না। আমি আবার বলছি, হলফনামার বয়ান সত্যি হলে এই পুরোটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হচ্ছে বলে মনে হয় স্বাভাবিক। মুখ্যমন্ত্রী হলফনামার ছত্রে ছত্রে আজকে এই ইঙ্গিত আছে, মানবে? দেখুন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই সব কিছু হচ্ছে, এই কথাটা তো আমরা গত 10-12 বছর ধরে বলে আসছি। কিন্তু আজকে আমরা জিজ্ঞেস করছি, এরকম কোনো তৃণমূল সমর্থক, কোনো বিজেপি সমর্থক আছেন যিনি মনে মনে এটা জানেন না যে তৃণমূলের এবং বিজেপির মধ্যে কোনো বোঝাপড়া রয়েছে? আমি বলার পরে হয়তো শঙ্কুদেব পণ্ডা বলবেন বিজেপির পক্ষ থেকে কোনো একটা সময়, কিন্তু বিজেপির একজন এমপি অভিজিৎ গাঙ্গুলি আপনাদের এবিপি আনন্দ সাংবাদিককে বাড়িতে ডেকে ইন্টারভিউ করে বলেছেন, শুধুমাত্র ইডি সিবিআই সেটিংয়ের প্রশ্ন না, পরিষ্কার বলেছেন যে কেন্দ্রের সরকার যারা চালাচ্ছে, তাদের হায়েস্ট লিডারশিপ যারা কেন্দ্রের সরকার চালাচ্ছে, যারা তাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে মমতা ব্যানার্জির একটা বোঝাপড়া রয়েছে। আমি একটা কথা বলি সুমন দা, বলেছেন যে তার কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ এই সরকার সরাতে চায় কিনা এই নিয়ে তার সন্দেহ রয়েছে। আমি বলছি যে আজকে ইডি আদৌ এরকম কোনো ভূমিকা পালন করবে যার ফলে মমতা ব্যানার্জির কোনো অসুবিধা হবে, এটা কে আশা করেছিল বলুন তো পশ্চিমবাংলায়? সত্যি কথা বলতে আমি রাহুল সিনহাকে বলতে শুনলাম যে 7 দিন পিছিয়েছে, 7 বছর নয়। তারপরে উনি যেগুলো বলেন, এই বাঘ নাকি পেছন দিকে যাচ্ছে, এবার নাকি সামনের দিকে এগোবে, ইত্যাদি ইত্যাদি সব বললেন। রাহুল সিনহা বোধহয় জানেন না, 2014 থেকে 2026 7 দিন নয়, 7 বছরও নয়, 12 বছর। 2014 সালের মে মাসে সারদার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। 2014 মে জুনে ঘটনাচক্রে মোদী সরকার ক্ষমতায় এসেছিল। 12টা বছর কেটে গেছে। আজকে পর্যন্ত আপনি গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি ছেড়ে দিন, একটা ছাগল চুরির কেসেও সিবিআই এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে বা ইডি তৃণমূলের বিরুদ্ধে সেই অর্থে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি সুমনদা, ইডি ওই দিন সন্ধ্যেবেলা প্রেস রিলিজ করে 15ই জানুয়ারি বলে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন, এই বেআইনি কাজ করেছেন। যেটা 15ই জানুয়ারি সন্ধ্যেবেলা প্রেস রিলিজ করে বলে দিয়েছিল, সেটা 20 দিন পরে আজকে আদালতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারছে না। তার জন্য ওদেরকে আবার সময় দিতে হবে ওখানে। ঠিক, কিন্তু সদরূপ একটা ডেভিলকে তার ডিউ ক্রেডিট দিতেই হবে। তুমি যদি আগের শুনানিটা দেখো, ইডির আইনজীবী এবং কেন্দ্র সরকারের আইনজীবী দুজনেরই মানে আমি বলছি চূড়ান্ত তৎপরতা ছিল যাতে বাড়তি সময় না দেওয়া যায় এবং কিভাবে এটাকে কোর্টে এস্টাবলিশ করা যায় সেটা দেখে কিন্তু কোনো মানে সেটিংয়ের গন্ধ পাওয়া যায়। এক্স্যাক্টলি। সুতরাং 7 দিন কি 10 দিন আগে যাতে চূড়ান্ত তৎপরতা ছিল যাতে বাড়তি সময় না দেওয়া হয়, 7 দিন 10 দিন পরে কিছু একটা হয়ে গেল একই মামলায়, সেই একই সংস্থার চূড়ান্ত তৎপরতা যেন বাড়তি সময়
সময় পাওয়া যায়। সুতরাং এর ব্যাখ্যাটা কি? আমি কতগুলো কথা বলছি সুমনদা এখানে, এর আগে তোমার এই শোতেই ওই দিনই খুব সম্ভবত ফিরদৌস শামীম একেবারে সুপ্রিম কোর্টের সেই রায়কে কোট করে বলেছিল যে একটা রায় আসার পর থেকে আজকে গোটা দেশে এটা আইন হয়ে গেছে, ইডি যদি কোথাও কোনো সার্চ অপারেশন করে ইডিকেই তার ভিডিওগ্রাফ করতে হবে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে ফাইল চুরি করে থাকুন, ছিনিয়ে নিয়ে থাকুন বা ইডির কাছ থেকে চেয়ে নিয়ে থাকুন, ঘটনাটা ভিডিওগ্রাফ থাকার কথা, সেইটা ইডি কেন আজ অব্দি প্লেস করলো না, বা আদৌ যদি ভিডিওগ্রাফ না করে থাকে কেন করলো না? এর আগেও আমাদের এই আলোচনা হয়েছে। আজকে দেখো ইডির আজকে কোর্টের ভূমিকাটা তো খালি আজকের ভূমিকা নয়, সামগ্রিকভাবে ইডির ভূমিকা। আমাদের এই আলোচনা হয়েছে, প্রতীক জৈনের বাড়িতে ইডি মমতা ব্যানার্জি চলে গেলেন, ওখান থেকে বেরিয়ে ঘোষণা করলেন যে এবার আমি সেক্টর 5-এ যাচ্ছি প্রতীক জৈনের অফিসে, তারপরে তিনি গেলেন, অথচ ইডির পক্ষ থেকে না কোনো সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে এমন কোনো চেষ্টাও করা হলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তদন্তে হস্তক্ষেপ করতে না পারেন তার জন্য ন্যূনতম চেষ্টাটুকু করা হলো না। আজকে সুপ্রিম কোর্টের যে ঘটনা ঘটেছে, আমি বলছি এটা খালি আজকের ব্যাপার না। তোমার মনে থাকবে ইডির কাছে জাস্টিস অমৃতা সিনহা পশ্চিমবাংলায় অন্য একটা এই চাকরির কেসের তদন্তের সময় ইডির কাছে বলেছিলেন যে অভিষেক ব্যানার্জির সম্পত্তির তালিকা কোর্টে জমা দিতে। আইডিয়াটা কি ছিল? অভিষেক ব্যানার্জি যদি এরকম কোনো সম্পত্তি থেকে থাকে যা কিনা লুকোনো, যা কিনা ডিক্লেয়ার্ড নয়, যা কিনা হয়তো চুরির টাকা যদি থেকে থাকে, ইডি খুঁজে এনে সেইটা কোর্টের সামনে প্রডিউস করবে। ইডি কি করলো? তুমি লুকোনো সম্পত্তি ছেড়ে দাও, অভিষেক ব্যানার্জি নিজের ডিক্লেয়ার করা সম্পত্তি পর্যন্ত দেখাচ্ছে না কোর্টে। এমনকি অভিষেক ব্যানার্জির যে বাড়িতে ইডি নিজেই গত 4 বছর ধরে তদন্তের জন্য বিভিন্ন সময় ডেকে পাঠানোর জন্য চিঠি পাঠাচ্ছে ইত্যাদি, ওরা নিজেরাই চিঠি পাঠায় ওই ঠিকানায়, সেই বাড়িটাকে পর্যন্ত অভিষেক ব্যানার্জি সম্পত্তি তালিকা দেখাচ্ছে না। অমৃতা সিনহা নিজের চেয়ারে বসে বললেন যে আপনারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন। তুমি এই জিনিস কোনোদিন দেখাতে পারবে না ইডির একজন অফিসার, মানে তুমি ভাবতে পারো, মানে আমরা বলি যে ভিকটিম তার তদন্তের প্রতি আস্থা আছে কিনা, এখানে যে অভিযুক্ত তার তদন্তের প্রতি কি আস্থা। অভিষেক ব্যানার্জির অফিসে তল্লাশি করতে গিয়ে নাকি ইডির একজন অফিসারের হঠাৎ তখনই মনে হয়েছিল আমার মেয়ের হোস্টেলের জন্য ফাইল ডাউনলোড করতে হবে, অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটার থেকে ডাউনলোড করলো, ইত্যাদি সব কিছু হলো। তারপরে জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিলেন তাকে তদন্ত থেকে সরানো হলো। অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আদালতে অ্যাপিল করা হলো যে না না, খুব ভালো তদন্ত করছিলেন উনি, ওনাকে সরানোর দরকার নেই, উনি তদন্তটা করুন। আমি বলছি অভিষেক ব্যানার্জির আইনজীবী আদালতে অ্যাপিল করলেন। পৃথিবীতে এরকম শুনেছো কোনো দিন যে অভিযুক্ত, আমি চোর কি সৎ আমি জানি না, কিন্তু যে অভিযুক্ত সে বলছে না না এই লোকটা এত ভালো তদন্ত করছে, অন্য কাউকে আনার দরকার নেই, ওই তদন্ত করুক, আমি খুব খুশি তদন্তে। আমি বলছি এই ইডিকে দিয়ে পশ্চিমবাংলার মানুষের কোন সমস্যার সমাধানটা হবে? আমি আমার কথাটাকে এইটা বলে শেষ করছি সুমনদা, দেখো আমরা ইডির কাছ থেকে সিবিআইয়ের কাছ থেকে না কোনো বেআইনি হস্তক্ষেপ চাই না, যে আমরা পেরে উঠছি না মমতা ব্যানার্জির সঙ্গে, তোমরা একটু আমাদের হয়ে ওনাকে একটু হেনস্থা করো, আমরা এইসব কিছু চাই না। ইডি সিবিআই যদি আইন মেনে, ওদের সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কারোর হয়ে কাজ করতে হতো না, ইডি বা সিবিআই যদি খালি আইন মেনে নিজের কর্তব্যটা পালন করতো তাহলেই কিন্তু আজকে চোরগুলো জেলের ভেতর থাকতো, তা তারা করেনি। তাই আমি এটাই বলছি বাংলার মানুষের কাছে, দেখুন ভবানীপুর থানায় গিয়ে যখন মমতা ব্যানার্জি গুন্ডা ছাড়িয়েছিলেন আমরা জানতাম যে এটা অপরাধ, কিন্তু এটা অপরাধ হয়ে থাকলেও ভবানীপুর থানার পুলিশ কিছু করবে না, কেননা তারা মমতা ব্যানার্জির মানে নিয়ন্ত্রণাধীন পুলিশ, তারা মমতা ব্যানার্জির আন্ডারেই কাজ করছেন। কিন্তু ভবানীপুর থানার পুলিশ যেটা করতে পারে না তা যদি ইডিও করতে না পারে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশের কাছ থেকে গুন্ডা ছাড়ান যেভাবে, যদি মোদির এজেন্সির কাছ থেকে, কেন্দ্রের এজেন্সির কাছ থেকেও ফাইল ছাড়ান, কি কখনো রাজীব কুমারকে ছাড়ান একই রকমভাবে, এবং ভবানীপুর থানার পুলিশও আঙুল চষে, সিবিআইও রাজীব কুমারের বেলা আঙুল চষে, ইডিও এই প্রতীক জৈনের বেলা আঙুল চষে, তাহলে পশ্চিমবাংলার একটা লোকাল থানার পুলিশ আর মোদির পুলিশ, মোদির সিবিআই ইডির মধ্যে তফাৎটা কি রইলো? মানুষ তাহলে কোথায় যাবে? আমি দ্রুত একবার প্রতিক্রিয়া যাব, তারপর একটা আইনের প্রসঙ্গে আসবো। অরূপ, না সবই তো বুঝলাম, ইডির সাথে যা বুঝলাম মোটামুটি সিপিএম ভার্সনে দিদিমণির সেটিং, অভিষেক ব্যানার্জি সেটিং, সবার সেটিং, কিন্তু একটা অদ্ভুত, ধরুন একটা কোম্পানি তার নাম এক্সোলজিক সলিউশন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস হলো, মানি লন্ডারিং এর কেস ইডি রেজ করলো, তদন্ত হচ্ছে, সব ধামাচাপা। তারপরে দেখা গেল যে প্রগতিশীল সিপিএম এত বিপ্লব করছিল আদানির বিরুদ্ধে, কেরালার ভিজিনজাম পোর্টটা আদানিকে ব্যবসা করতে দিয়ে দিল, আর তারপর কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা বিজয়ন, যার বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস ইডি রেজিস্টার করেছিল, ইডি আর কেসটা নিয়ে এগোলো না। তো আমি বুঝতে পারছি না এটা কোন সেটিং এর ফল, আউটকামে এইগুলো আমরা জানতে পারলাম, নিশ্চয়ই সিপিএম পরবর্তী অধ্যায়ে আমাদের সেগুলো বলবে। কিন্তু এই যে ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলো আওড়াতে আওড়াতে সিপিএম শূন্যের থেকে তো নিচে নামা যায় না, আর আগামী দিন আর কত নিচে নামবে একটাই প্রশ্ন আছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো রিয়াকশন এসছে কি, এইটা আমি জানতে চাই। কারণ বিকাশ বাবুর সৌজন্যে সিপিএম সবসময় ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেন, আর যখনই আইনি পথে কখনো দেরি হয় তখনই সব দোষ গিয়ে পড়ে সেটিং এর উপরে। তো সুজন বাবুর কাছে আমার প্রশ্ন, আপনারা অ্যাপিয়ার করুন, কোর্টে যান, বলুন, কারণ ক্রেডিটও নেবেন, মাঠেও নামবেন না, কোন সেটিং তৃণমূলের সাথে করেছেন আমি সেটা জানতে চাই। দুটো উত্তর দিই। প্রথম কথা হচ্ছে কেরালার ব্যাপারে
পিনারাই বিজয়নের মেয়ের ব্যাপারে কেন ইডি এখন তদন্ত করছে না এবং সিপিএম কেন শূন্য, এই দুটো যদি আজকের এই প্রশ্নগুলোর উত্তর হয়ে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি হেরে গেছি, অরূপ চক্রবর্তী জিতে গেছে, তৃণমূল জিতে গেছে। যারা যারা মনে করেছেন যেহেতু সিপিএম শূন্য সেহেতু পশ্চিমবাংলায় চাকরি চুরি কয়লা চুরি স্বাভাবিক, তাদেরকে শুভনন্দন। দ্বিতীয় কথা, যেটা শঙ্কুদেব পণ্ডা বললাম, শঙ্কুদেব পণ্ডার সাথে এখানে একমত একটা জায়গায়, যে দেখুন বিকাশ ভট্টাচার্য তো তদন্ত করার অধিকার ওনার হাতে নেই, কিন্তু উনি যেটা মনে করেছিলেন তা হচ্ছে যেহেতু রাজ্যের পুলিশ তদন্ত করবে না, ভবানীপুর থানার পুলিশ যেহেতু কিছু করবে না, সেহেতু কেন্দ্রের পুলিশ কিছু একটা করুক। কিন্তু যেটা আমিও মনে করি, শঙ্কুদেব পণ্ডাও মনে করে যে বিকাশ ভট্টাচার্যকে খালি তদন্তটা নিশ্চিত করলে হবে না, মানে তদন্তটাকে আদায় করে আনলে হবে না, তদন্ত যাতে ঠিক করে হয় সেইটা নিশ্চিত করার জন্য বিকাশ ভট্টাচার্যদেরকে এমন জায়গায় আসতে হবে যারা কিনা ইডিকে সিবিআইকে নিয়ন্ত্রণ করতে পারবে। ওটা মোদিকে দিয়ে হচ্ছে না, সুতরাং এটা শঙ্কুদাও চায়, এটা আমিও চাই, বিষয়টা আগামী দিনে হবে। উনি অ্যাপিয়ার করতে পারেন, উনি ওনার লিগ্যাল কোর্ট মনিটরিং, সিপিএম কনসাল্টিং এ চুপ করে যাচ্ছে। কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে। কোর্টের বিচারপতি চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি বলেছেন সিবিআইকে যে আমি মোদিকে চিঠি লিখবো, আপনারা অপরাধীকে আড়াল করছেন। কোর্টের বিচারপতি চেয়ারে বসে অমৃতা সিনহা ইডিকে বলেছেন যে আপনারা অপরাধীকে আড়াল করছেন। কোর্ট মনিটর তদন্তে এটা কোর্টের অবজারভেশন। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ একটা কথা বলেছেন, তিনিও কিছুদিন আগে সিবিআইকে একটা মামলা দিলেনই না, বলে আপনাদের দিয়ে গ্যালারি শো হবে, আপনাদের দেব না, নাটক করবো না, বা এরকম কিছু একটা শব্দ। না ও খানিকক্ষণ আগে বলছিল সত্যি মানে লুকোনো সম্পত্তি খুঁজে বের করার কথা। আমি বলছি খোঁজা টোজা বাদ দিন, 2016 সালে যে নারদ মামলা তার এখনো পর্যন্ত ইডি কি করলো? আমি বলছি এই অজস্র প্রশ্ন আছে, কিন্তু আইনের প্রশ্নটা কোথায়? আমি বলছি কি, দেখো তুমি তো আমাদেরকে বিভিন্ন সময় বলো সৌজন্যর মধ্যে থাকতে, তোমাকেও রিকোয়েস্ট করি সৌজন্যের মধ্যে থাকো। শঙ্কুদেব পণ্ডার সামনে বারবার নারদা নারদা করে না, অন্য কিছু নিয়ে বলো। আমি বলছি দেখুন, ইডি কিংবা সিবিআই দুটো কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে একই ধরনের প্রশ্ন উঠছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে যদি এই ঘটনায় সিবিআই এনকোয়ারি হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দিতে হবে তদন্ত ফেস করতে যেতে হলে, যদি লজ্জা শরম থাকে তো। আর যদি সেটা না থাকে তিনি ওইসব নিয়েই যাবেন, তারপরে যদি গ্রেপ্তার হবেন তদন্তে গিয়ে, তাহলে ব্যাপার পরিস্থিতি অন্যরকম হবে। ভারতবর্ষের আইনে ইডি নামক সংস্থাটা আমার এবং এখানে যারা আছে সবার থেকে ভালো জানে যে যদি কোনো আইনি রেট চলে সেখানে ভিডিও রেকর্ডিং করাটা ভারতবর্ষের আইন অনুযায়ী, সেটা ন্যায় সংহিতা অনুযায়ী এবং ইডির ওই যে অ্যাক্ট অনুযায়ী তারা কাজ করে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, একেবারে সেই অনুযায়ী বাধ্যতামূলক। কোথায় গেল সেই ফুটেজ? অভিযোগ আছে যে রাজ্যের ডিজিপি স্পেসিফিক্যালি বলেছেন যে কোনো রকম ম্যাটেরিয়াল সিজ করা যাবে না, অফিশিয়ালি কোনো রকম ভাবে গ্রেফতার করা যাবে না। তো এই ধরনের অভিযোগ আপনার মনে হয় একজন জুনিয়র লেভেলের ইডি অফিসার, আমি 200 পুলিশ নিয়ে উনি ঢুকে ইডি যখন তার আইন অনুযায়ী রেড করছে, রাজ্যের এখতিয়ারেই সেটা করে না। আরে ওই 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন। আমি তো জীবনে এটা ভাবতেও পারিনি যে ইডি রেড চলাকালীন কেউ মোবাইল ফোন নিয়ে বেরোতে চায়। আমি দুটো কথা জানা বলতে পারি। প্রথম কথা হচ্ছে জুনিয়র লেভেলের ইডি অফিসার কোনো, আমি জানি না ইডির কোনো বাধ্যবাধকতা ছিল কি না যে সিনিয়র পাঠানো যাবে না। কেননা পশ্চিমবাংলায় যে প্রেসিডেন্স রয়েছে, রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গিয়ে তো এর আগে সিবিআইকে বাধা পেতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে, এমনকি শেখ শাহজাহানকে ধরতে গিয়ে পর্যন্ত ইডিকে মার খেয়ে ফিরতে হয়েছিল। জুনিয়রের নেতৃত্বে তো রেড হচ্ছিল না। সুতরাং আমি বলছি এই কথাগুলোর কোনো মানে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বলছেন যে মুখ্যমন্ত্রীকে রেজিস্ট্রেশন দিতে হবে যদি সিবিআই তদন্ত হয়। মুখ্যমন্ত্রীকে এমনি রেজিস্ট্রেশন দিতে হতো যদি না ইলেকশন কমিশন বাকি সমস্ত রাজ্যের বাই ইলেকশনকে ফেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্পেশাল বাই ইলেকশন অ্যারেঞ্জ করতে আজ থেকে 5 বছর আগে। আমি তার প্রসঙ্গে যাচ্ছি না, তুমি যে কথাটা বারবার করে বলছো এবং এখানেই আমার পয়েন্টটা, এই যে রেকর্ডিং করার আইন আছে এবং এটা খালি এক্ষেত্রে বলে না, ধরো কালকে আমার বাড়িতে ইডি রেড হলো কি তোমার বাড়িতে ইডি রেড হলো, ধরো একটা দেখালো যে শতরূপ ঘোষের বাড়ি থেকে 5 লাখ টাকা পাওয়া গেছে, টাকাটা সত্যি আমার বাড়িতে ছিল নাকি ওরা এনে বার করে দেখাচ্ছে কে জানে। সুতরাং এটা তো রেকর্ডিং করতেই হবে। তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা অভিষেক ব্যানার্জির কোম্পানিতে যখন রেড হচ্ছে তখন যে রেকর্ডিং করা হচ্ছিল না, এমন কি মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করছেন যে এবার আমি ওখানে যাচ্ছি, আমার কাগজগুলোকে আমি নেব, তারপরও কেন সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়নি, কেন মুখ্যমন্ত্রীকে আটকানো হয়নি ছেড়েই দিলাম, তখনও পর্যন্ত ভিডিও রেকর্ডিংটা শুরু হলো না যে মুখ্যমন্ত্রী যখন আসবেন উনি এসে যে হুজ্জতিটা করবেন সেটা যেন তোলা থাকে। আমি সত্যি জানি না হয়েছে কি হয়নি, কিন্তু শঙ্কুর দুটো জায়গা আমার খুব ভালো লেগেছে। এক হয়েছে শঙ্কু বেশ বেশ আরে ও দাঁড়িয়ে আছে, তোমরা তারপরে এবিপিতে তোমরা বার করো, তারপরে তোমরা খবর দেখিয়েছো ইডি আশপাশের দোকান থেকে তাদের সিসিটিভি ফুটেজ চাইছে যখন মুখ্যমন্ত্রী এসেছেন সেই তদন্তের জন্য চাইছে। আমি বলছি শঙ্কু একটা চমৎকার
চমৎকার তারিখ দিয়েছে, সেটা হচ্ছে 10, আমি ধরে নিচ্ছি 10-এও থেমেছে। 10 তারিখ আমি বলছি যে ধরে নিচ্ছি ওটা ফেব্রুয়ারি হবে, কিন্তু আমি বলছি ও আমাকে ওয়েট করতে বলছে। কিন্তু ওই নারদা সারদা বিশেষ করে চিট ফান্ডের যে অজস্র সাধারণ মানুষ, তারা কত বছর ওয়েট করে আছেন, 1 যুগ পার হয়ে গেছে। আমি ওয়েট করতে আমার অসুবিধা নেই, তারা এখনো ওয়েট করে আছেন ন্যায় বিচার পাবেন বলে। আমরা তো বলছি যে আপনার যদি হিম্মত থাকে, আপনার আইন অনুযায়ী এসওপি অনুযায়ী আপনি যখন কোথাও এনকোয়ারিতে যাবেন, তদন্তে যাবেন, তখন আপনাকে ভিডিওগ্রাফি ম্যান্ডেটরি। আপনি প্রডিউস করুন ভিডিওগ্রাফিটা কোর্টে, বারণ তো কেউ করেনি। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন যদি কোর্টে এই ফুটেজটা ইডি জমা দেয়, তারপরেও তোমার এই বক্তব্য থাকবে। আমি আবারও বলছি, প্রমাণ করুন কোর্টে ফার্স্ট। আরো একটা ঘটনা ইন্টারেস্টিং আজকে সর্বভারতীয় রাজনীতিতে, যে আগামীকাল সম্ভবত বিরোধী দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হতে পারে, আনা হচ্ছে সম্ভবত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব জানার ইচ্ছে রইল, কারণ প্রথমে তো প্রগতিশীল সিপিএম আমাদের প্রচুর জ্ঞানের বাণী দিয়ে গেল। আমার জানতে ইচ্ছে হলো সিপিএম এই ইমপিচমেন্টে কি করবে। যদিও সিপিএম এর রাজ্যে সাংসদ সংখ্যা সিপিএম যদিও সাংসদ সংখ্যা শূন্য, কিন্তু রাজ্যসভায় ওনাদের একজন সাংসদ আছেন যিনি গতকালকেই মুখ্যমন্ত্রীর পোশাক শাড়ি নিয়ে যে কুৎসিত মন্তব্য সামাজিক মাধ্যমে করেছেন। আমার ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে জানার ইচ্ছা রইল যে সর্বভারতীয় স্তরে যখন বিরোধীরা সম্মিলিতভাবে ইমপিচমেন্টে যাবেন, তখন উনি কি সবকা সাথ সবকা বিকাশ হবেন, নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ইমপিচমেন্ট প্রস্তাবে আসবেন? সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। আমি বলছি কি, দুটো কথা আমি বুঝলাম এক অরূপ চক্রবর্তীর কথা থেকে। সেটা হচ্ছে যে ভিডিও যদি প্রকাশিত হয় তাহলে ওরা বিশ্বাস করবে, তার আগে অব্দি কিছু বিশ্বাস করবে না। ববি হাকিমা স্যান্ডো করে পয়সা খাওয়ার ভিডিও প্রকাশিত হতো। সুব্রত মুখার্জি থেকে শুরু করে, উনি এখন মারা গেছেন নয়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, মদন মিত্র, এদের পয়সা খাওয়ার ভিডিও আছে তো। সুতরাং সুশান্ত ঘোষের ভিডিও রয়েছে 7 মিনিট 58 সেকেন্ডের, সবচেয়ে প্রমিনেন্ট ভিডিও। আমরা তো লিখি ওদের দলের নেত্রী প্রকাশ করেছে। আমি আলোচনায় আমি ইন্টারাপ্ট করছি। ডিউরেশনটা মুখস্থ কতবার দেখেছো? হ্যাঁ, ওরাই সময় মতো পোস্ট করেছে, আমাদের পোস্ট করতে হয়নি। আমি একটা কথা বলছি সুমনদা, আমি একটা কথা বলছি এখানে। চুরি করাটা না, আমি এই আলোচনাটা এভাবে আসতে চাইনি, যেহেতু প্রসঙ্গটা তোলা হলো যে আমি বলতে দেওয়া হয়। চুরি করাটা ক্রাইম। কনসেন্টের ভিত্তিতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে কিন্তু ওরম ভিডিও তোমার বেডরুমের ক্যামেরা লাগালে তোমারও পাওয়া যাবে, আমার বেডরুমের ক্যামেরা লাগালে আমারও পাওয়া যাবে, অরূপদার বেডরুমে ক্যামেরা লাগালে অরূপদারও পাওয়া যাবে, অরূপদার বাবা মার বেডরুমে ক্যামেরা লাগালে তাদেরও পাওয়া যেত। আমি বলছি দয়া করে রাজনৈতিক আলোচনাটাকে কলুষিত যেন না করি। কথা হচ্ছে এখানে চুরি করা নিয়ে। চুরি আমরা প্রসঙ্গটাই ফিরি। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি এক সেকেন্ড, আমি একটা কথা বলছি এবার। আমি বলতে চাইনি এই কথাটা, কিন্তু যেন বলতে বাধ্য না করা হয়। রাজনৈতিক আলোচনাগুলোকে যেন এরকম একটা নোংরামির পর্যায়ে না নিয়ে যাওয়া হয়, যেটা নিয়ে কথা হচ্ছে। আর এটা ব্যক্তিগত সম্পর্ক নাকি, এটা তো পার্টি কর্মীর সাথে দায়ী করেছেন। এটা তো বিষয় নয়। পয়সা খাওয়া, তাহলে এবার এই তো আমি বলছি তো, পার্টি কর্মী যদি হয়ে থাকে তাহলে কোনো মন্ত্রীর সাথে কোনো কাউন্সিলরের বাড়িতে ক্যামেরা লাগালেও পাওয়া যাবে। আমি আমি ওই সময় যাচ্ছি না, আমি নিয়ে এটাই, কিন্তু এটা আনতে চাইনি, বাধ্য করা হয়েছে। যে কথাটাই ফিরছিলাম, মানে বলছিলাম যে, বলতে প্রথম কথা হচ্ছে, যদি ভিডিও এত এদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে এতগুলো লোকের পয়সা খাওয়ার ভিডিওর পরে তাদেরকে রাজ্যের মন্ত্রী, তাদেরকে এমপি করে আজ অব্দি রেখে দেওয়া হতো না। এক। দ্বিতীয় কথা, উনি বললেন যে বিকাশ ভট্টাচার্য মোদির বিরুদ্ধে, মানে মোদি অ্যাপয়েন্টেড ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যদি কোনো ইমপিচমেন্ট হয়, বিকাশ ভট্টাচার্য কি করবেন? বিকাশ ভট্টাচার্য তো ব্যক্তিগতভাবে কিছু করার প্রশ্ন নেই, সিপিআইএম যা নির্দেশ দেবে, সিপিএমের বাকি এমপিদের মতো বিকাশ ভট্টাচার্য তাই করবেন। কিন্তু আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সিপিআইএম বিজেপি সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত পার্লামেন্টে যতবার এই ধরনের কোনো ইমপিচমেন্ট মোশন কারোর বিরুদ্ধে হয়ে থাকে, এই ধরনের চিরকাল সিপিএম তার পক্ষে থেকেছে, বিজেপির বিরুদ্ধে থেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। আজকে ইলেকশন কমিশন যে ভূমিকা পালন করছে এসআইআর নিয়ে, সেটাকে সমালোচনা করার 100টা কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলোকে তুলছেন সেগুলো যে সব মিথ্যে বা অবান্তর এমন নয়, 100টা কারণ রয়েছে। কিন্তু এই কোনো কারণ বা কোনো অজুহাত এই সত্যিটাকে মিথ্যে করে দেয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনগোয়িং রেডের মাঝখানে ঢুকে সেখান থেকে নিজের চিফ মিনিস্টারিয়াল পজিশনকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করেছেন, এবং আজকেই প্রথমবার করলেন তা নয়, এর আগে রাজীব কুমারের বেলা বলেছেন। এবং এই সত্যিটাও মিথ্যে হয়ে যায় না যে আজকে আমরা যে কথাটা শুনছি যে আর কটা দিন টাইম দেওয়া হোক, ঠিক কিছু একটা হবে, ঠিক কিছু একটা হবে। রাজীব কুমারের ঘটনাটা 2019 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হয়েছিল, আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। কেমন এই 7টা বছর? আমার শুধু একটা লাইনই বলার আছে যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এজেন্সিকে নিয়ন্ত্রণ করে না। বিশ্বনাথ দার এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি, এবং আইনানুগ পথে যেটা হওয়ার সেটাই হবে। আপনার যদি আইনি বক্তব্য থাকে কোর্টে গিয়ে বলবেন। হ্যাঁ, এমন কথা কেন কেউ বলে যে বলতে গিয়ে নিজেই হেসে ফেলে। যাক, আমি একটা কথা বলছি। আচ্ছা, অনুব্রত মণ্ডল অ্যারেস্টেড হয়েছিল 2022 সালের অগাস্ট মাসে, বেল পায় 2024 সালের সেপ্টেম্বর মাসে। বেলটা কেন পায়? তার কারণ হচ্ছে সে অ্যারেস্টেড হওয়ার পরে সিবিআইকে যে জিজ্ঞাসাবাদে যে কথাগুলো বাংলায় বলেছিল সেগুলোকে নাকি ইংলিশে ট্রান্সলেট করা যায়নি 2 বছরে। সেই কারণে
2022 অগাস্ট থেকে 2024 সেপ্টেম্বর অবধি তাকে জেলে রাখার পরও ট্রান্সলেট করা যায়নি বলে একটা সময় গিয়ে তাকে বেল দিয়ে দিতে বাধ্য হয়। আমি নারদের ফুটেজ ভেরিফাই করা যায়নি, ফরেনসিক টেস্ট করা যায়নি ভারতবর্ষে। আমার খালি একটা ছোট্ট প্রশ্ন সুমনদা, যে সেটা হচ্ছে এখন 2026 ট্রান্সলেশনটা কি এখনো হয়েছে না আর কদিন লাগবে? ঘুষপেকিয়া ঢুকেছে, 1.5 কোটি রোহিঙ্গা ঢুকেছে, এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল এতদিন ধরে, বিশেষ- 54 লক্ষ যে বিশেষ করে SIR এর পরে SIR এর পর নথি না 54 দেখালে। লক্ষ যে প্রথম তালিকায় বাদ গেছে, যেখানে বিভিন্ন রকম কারণ দেখানো হয়েছে, সেখানে কজন ঘুষপেকিয়া পাওয়া গেছে, কজন রোহিঙ্গা পাওয়া গেছে। রোহিঙ্গা নামে যে ন্যারেটিভটা প্রথম যারা তৈরি করেছিল, তাহলে দায়টা তো তাদের, তারা প্রথমেই ঘুষপেকিয়া। তুমি 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো? 2005-এর প্রেক্ষিত আলাদা, এই দুটো প্রেক্ষিত আরে, আপনি এক করবেন না, এই দুটো প্রেক্ষিত এক করবেন না। পার্লামেন্টে একেবারে চূড়ান্ত হইচই ফেলে দিয়েছিলেন। আমরা এখন 26 নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। 26 নিয়ে কথা বলি। দেখুন, আমি চিরকাল, আমি মানে কোনো তৃণমূল নেতা বা তৃণমূলের কোনো প্রতিনিধি হই, তো ঠিক সেই অর্থে প্রতিনিধি কিনা জানি না, কাউকে জিজ্ঞেস করা সকালবেলা বাড়িতে কি দিয়ে ভাত খেলেন, তাহলেও তার উত্তরে বলে 34 বছর সিপিএম কি করেছে, 34 বছরের বামফ্রন্ট নিয়ে আলোচনা করতে হবে। এই প্রথম এরকম একজন তৃণমূলী মহাপুরুষ দেখলাম, যাকে 2005 নিয়ে প্রশ্ন করলে বলা হয়, বলেন যে না 2005-এর ব্যাপারে এখন আলোচনা করবো না, 2026 নিয়ে আলোচনা করি। খুব ভালো লাগলো এইটা আমার। আমি একটা কথা বলছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা একদম ঠিক বলেছেন, যে আজকে যদি ইনফিল্ট্রেশন হয় তাহলে কেন্দ্রে যারা দায়িত্ব আছে তাদের উত্তর দিতে হবে, রাজ্য সরকারটা দায়িত্ব হতে পারে না। তেমনই 1999, 2000 সাল, 2002, 3, 4-এও যদি ভারত ইনফিল্ট্রেশন হয়ে থাকে, তাহলেও সেটা সেদিনের বামফ্রন্ট সরকারের দায়িত্ব ছিল না। কেন্দ্রের সরকার, যে সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, দায়িত্বটা সেদিন তার ছিল। 2005-6 সালে যখন অভিযোগ উঠেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে ছিলেন না, তখন ইউপিএ 1 আরে কার উপর ইউপিএ এটা ছিল, হ্যাঁ, কারে কি বুঝে CPM আছে? ইস্যু এবং মমতা CPM বন্দ্যোপাধ্যায় একই ছিল। মাঝখানে কথা বলো না, মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন এনডিএ গভর্নমেন্টে। মাঝখানে কথা আমি বলো না, 98, মাঝখানে কথা বলো না, 2002, মাঝখানে কথা বলো না। আপনার কি কোনো এজেন্ডা আছে, নাম আছে? এই যে ইনফিল্ট্রেশন, BJP তে? আমি এক সেকেন্ড, আমি কোন দলের আপনার জায়গা থেকে নাম শুধু আমাদের বলা বলছি না, আমি সাধারণভাবে একটা কথা বলছি। দেখো, এটা কিন্তু ঘটনা, যদি কারণ আমাদের বাইরে নাম নির্ভর করে দিচ্ছে অভ্যস্ত। প্লিজ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় শোনো, বাইরে বেরোতে পারছেন না। যদি ভারতীয় বাইরে জনতা পার্টির কে প্রেসিডেন্ট হবেন, কে মন্ত্রী হবেন, সেটা আমি বলছি, বাইরের দেশ থেকে যদি কেউ ভারতে ঢোকে, ডেফিনেটলি সেটাকে আটকানোর দায়িত্ব কেন্দ্রের সরকার বা বিএসএফ এর। তারা যদি সেটা না পারে, তাদেরকে জবাব দিতে হবে। ভেতরে ঢোকার পরে তারা যদি কোনো ফলস ডকুমেন্ট পেয়ে যায়, তাহলে সেই ডকুমেন্ট যে বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন কর্মচারী এবং সংস্থা, তাদের সেটা দায়িত্ব। আমরা যদি সিরিয়াস হয়ে থাকি ইনফিল্ট্রেশন সমস্যা নিয়ে, তাহলে কিন্তু খোলা মনে আমাদেরকে দুটোকে নিয়ে আলোচনা করতে হবে। এ বলবে যে কেন্দ্রের বিএসএফ এর কোনো দোষ আমি দেখবো না, আমি খালি রাজ্যের দোষ দেখবো, আর ও বলবে রাজ্যে যা পারে ডকুমেন্ট তৈরি হোক, আমি কেন্দ্রের বিএসএফ তার সঙ্গে তার মানে সে নিজের দল করছে, সে দেশ করছে না। কেন্দ্র এবং রাজ্যের এজেন্সি যদি হাতে হাত ধরে কাজ না করে, শতরূপ তুমি মানবে যে হুমায়ুন কবিরের ওই বৈঠক এবিপি আনন্দে সম্প্রচারিত এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু প্রথম নয়, তৃতীয় বৈঠক, তারপরে বিভিন্ন সমালোচনার সুর পার্টির ভেতর থেকেও অন ক্যামেরা উঠতে শুরু আমাদের করলো। পার্টি তো কোনো পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, থাকবেই তো পার্টির মধ্যে সমালোচনার সুর, 10টা মতামত। এই আজকে কেন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়া উচিত ঠিক, উচিত না, কিন্তু তাই হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ কিনা এবং ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সিপিএম আপোষ করছে কিনা আদর্শের সঙ্গে বহু সমালোচনা। 100টা ইস্যুতে আমাদের পার্টির মধ্যে এরকম 100টা বিতর্ক অতীত হয়েছে, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমরা তো কোনো পিসি ভাইপোর গোলামি করি না। কিন্তু আমি বলছি যে সিপিআইএম এবং একেবারে ঠেকা নিয়ে রেখেছে পশ্চিমবাংলায়, একমাত্র ধর্মনিরপেক্ষ, ওদের রক্ষা করতে হবে, নিজেদের সমস্ত আসন বিসর্জন দিয়ে নিজেদের সমর্থন দিয়ে। তৃণমূল কংগ্রেস সরাসরি যদি ধর্মের রাজনীতি করে, বিজেপি সম্মের রাজনীতি করে, তাহলে সিপিআইএম কেন রাজনীতিকে ধরবে? আমরা তো চাই ঘোমটার আড়ালে না নেচে ঘোমটাটা খুলে রাখুন। আপত্তি নেই, ঘোমটা খুলে বিজেপিতে গেছিলেন। যেই হুমায়ুন দুদিন আগে, যেই হুমায়ুন দুদিন প্রথম কথা হচ্ছে, যেই হুমায়ুন দুদিন আগে বলেছে যে বিজেপি যদি নির্বাচনের পর সমর্থন চায়, আমি তাকে সমর্থন দেব, তারপরে মোহাম্মদ আমি শঙ্কর কাছে আসবো, কিন্তু অরূপ তুমি বোধহয় ভুলে যাচ্ছ, যে হুমায়ুন 70 এবং 30-এর মন্তব্য বলেছিলেন, সেই হুমায়ুনকে তৃণমূল রেখে দিয়েছিল, যার ফলে আজকে লেফটের দিকে কি আঙুল তোলা যায় যে ওরা সাম্প্রদায়িক আদর্শের কম্প্রোমাইজ করছে? আমরা তুলছি না, প্রতিকূল কমিউনিস্ট না এখানকার বাদল আমাদের কমিউনিস্ট ছিল, লেফট ঠিক করবে, আমাদের কি যায়? আমাদের কি যায়? আমাদের কি যায়? চক্রবর্তী সব করা চোর, সব করা চোর। যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন, যে জোটে এলে হেলিকপ্টার, জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেব। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে,
আমি হেলিকপ্টার চড়বো, আমি হেলিকপ্টার চড়বো। আমি দুটো কথা বলি। এক, কুণাল ঘোষের একটা স্টেটমেন্ট শুনলাম যে মোহাম্মদ সালিমের হেলিকপ্টার চড়ার শখ হয়েছে তাই এটা করছেন। মোহাম্মদ সালিম হেলিকপ্টার চড়বেন কিনা জানি না বা শখ হয়েছে কিনা জানি না, কিন্তু মোহাম্মদ সালিম কখনো চুরি করে মমতা ব্যানার্জির পাঠানো প্রিজন ভ্যান চড়বেন না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা অর্ণবদা বলছেন এটা একদম সত্যি কথা। হুমায়ুন কবির কেন যে কোনো কারোর নতুন দল তৈরি যদি কেউ করে তার গ্রহণযোগ্যতাটা কি প্রাইমারিলি ভোটটা হয়ে যাওয়ার পরে বলা যাবে, তার আগে অবধি আমরা যাই বলি না কেন সেটা স্পেকুলেশন। কিন্তু আমি এটা বলছি হুমায়ুন কবিরের কোথাও কোনো প্রভাব নেই, তবু হুমায়ুন কবির তৃণমূল থেকে কংগ্রেস চলে যাওয়ার পরে তাকে আরেকবার তৃণমূলে আনতে হয়, এনে মন্ত্রী করতে হয়। হুমায়ুন কবির তারপর আবার বিজেপিতে চলে যাওয়ার পরেও তাকে ফিরিয়ে এনে এমএলএ করতে হয়। সুতরাং তারপর সেই হুমায়ুনের কাছে প্রেম করতে যেত, এটার জন্য কোনো প্রভাব নেই। এই সিপিএম এর দেউলিয়াপনা এই জন্যই আমরা যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখবো 39টা আসনে গড়ে 26,000 করে ভোট পেয়েছিল। একটি আসন জয়ী হয়েছিল, 5টাতে বিরোধী ছিল। সাধারণত একটা রিজিওনাল পলিটিক্যাল পার্টি প্রথমবার পরিচয়ের জন্য লড়াই করে, মানে পরাজয়ের জন্য লড়াই করে, দ্বিতীয়বার কিছু আসনে জয়ের জন্য লড়াই করে, তৃতীয়বার তারা পেনেট্রেট করে, মানে প্রভাব বিস্তার করে। এটা সারা ভারতবর্ষের কনটেক্সটে বলছি। আমি আপনাকে বলছি যে আমরা যখন এই জোট সঙ্গী নিয়ে আলোচনা করছি, সবচেয়ে বড় বিপর্যয় জায়গায় কিন্তু বিজেপি আছে। কেন বলছি? রাজ্যের মানে সবার মধ্যে তার প্রভাব নেই, বিশেষ করে মুসলিম এলাকার মধ্যে তার কোনো প্রভাব নেই। অন্য রাজ্যে ধরুন নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে কিন্তু মুসলিম ভোটটা কিছুটা কনসলিডেট করে, বিভিন্ন রাজ্যে জোট সঙ্গী তারা পায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির জন্য কোনো জোট সঙ্গী নেই। সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা এখানে খুব ক্লিয়ার স্ট্যান্ডে আছি। উনি মুসলিম ভোট বিজেপি টার্গেট করুক, এটা উনি চান। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা চাই ম্যাক্সিমাম হিন্দু ভোট, আমরা ম্যাক্সিমাম হিন্দু ভোট কনসলিডেট হবে। আরে কে চায় না? তৃণমূল কংগ্রেস অর্ণব এখন অ্যাডমিট করলো তাই যে মুসলিম ভোটের জন্যই ওদের এত কান্নাকাটি। এই যে নওশাদের কান্নাকাটি, সেলিম বাবু দৌড়চ্ছে দিনের শেষে টার্গেটেড মুসলিম ভোটের জন্য জাগৃতি করতে হবে। দিনের শেষে হিন্দুরা মেজরিটি, তাদের কথা ভাববার কেউ নেই। আরে বাংলা মুসলমান এক নয়, ভালো করে বুঝো। এক করে নিয়ে বাংলা মুসলমান কান্নাকাটি আছে, ভাবে না বললে কিচ্ছু শোনা যাচ্ছে না। যে বলছে যে বিজেপি সব হিন্দুকে কনসলিডেট করে, ভালো কথা, খুব আনন্দের কথা। আচ্ছা, কুম্ভ মেলার সময় মনে হয় না সব হিন্দুরা এক হোক? তখন আদানির ছেলের জন্য একরকমের ব্যবস্থা, আর পায়চাপা করা হিন্দুর জন্য এরকম ব্যবস্থা হয়ে যাবে। ধর্মজ্ঞান শিখবো না, দলিত হিন্দু পায়চাপা করা যায় না, না সিপিএম এর যারা রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, আমার ভাবাবেগকে আঘাত করে, তাদের সমর্থন করে, তুমিও খেতে করো।